শেখ হাসিনা ইন্ডিপেন্ডেন্ট এবং রয়টার্স দুই সাক্ষাৎকারেই পরিষ্কারভাবে বলেছেন যে আওয়ামী লীগ ভবিষ্যতের রাজনীতিতে ফিরবে। রয়টার্সকে তিনি উল্লেখ করে বলেছেন যে আওয়ামী লীগ শুধু রাজনীতিতে ফিরবে তাই নয়, আওয়ামী লীগকে তিনি দেখেন ভবিষ্যৎ বাংলাদেশে সরকারি দল অথবা বিরোধী দল হিসেবে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে। ইমেইলের মাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন রয়টার্সকে, এরপর এটা পৃথিবীর বিভিন্ন দেশে প্রকাশিত হয়েছে। তো সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা ইদানিং সময় যে একটা ডায়লগ দিচ্ছে যে আপা ফিরবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। আবার যে সকল নেতাকর্মীরা মোটামুটি বিভিন্ন জায়গায় পলাতক অবস্থায় আছে, মামলা হামলার শিকার হয়েছে, তাদের ভিতরে একটা মনোবল কাজ করতেছিল এতদিন যে শেখ হাসিনা আসবেন, কারণ তিনি বলছিলেন যে তিনি সীমান্তের আশেপাশে কোথাও আছেন, টুস করে ঢুকে পড়বেন। তো সেখান থেকে দীর্ঘদিন যাবত অনেকের মধ্যে যে ভয়টা ছিল, এই ভয়টা একদিকে তিনি দূর করে দিলেন। আর এই দূরটা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য বিশাল একটা দুঃসংবাদ হিসেবে আমি মনে করছি। দর্শক, বার্তা সংস্থা রয়টার্স 14.5 মাস শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার 14.5 মাস পরে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করেছে। আজকে যখন শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করলো রয়টার্স, তখন সেটা নিয়ে যে চাঞ্চল্যের সৃষ্টি হবে এটা খুব স্বাভাবিক। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন সফলভাবে আয়োজন সম্ভব নয়। তার দাবি, জনগণের আস্থা ও বিশ্বাস আওয়ামী লীগের প্রতি অটুট, তাই দলটিকে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখলে জনগণ ভোটকেন্দ্রে যাবে না। তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন? তিনি বলেছেন যে উনি এই নির্বাচনী ফরমায়েশি নির্বাচন করবেন না এভাবে, এবং উনি এও বলে দিয়েছেন যে আওয়ামী লীগের ভোট অন্য কোন দলে যাবে না। এটা ওনার নির্দেশনা আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন, দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে সারা বাংলাদেশে আলোচনার ফোকাসে যেটা ছিল সেটা হচ্ছে যে গতকালকে যখন ইমেইলের মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে শেখ হাসিনা সাক্ষাৎকার দিলেন, তো নেতাকর্মীরা কিন্তু আসলে একটা জিনিস শুনতে চাইছে। আমি আবার বলি, এখানে তিনি কোনো অডিও সাক্ষাৎকার থাকে না যে ওভার দ্য ফোন অথবা ওভার দ্য সেলফোন অথবা টেলিফোন, এরকম কোনো সাক্ষাৎকার কিন্তু দেন নাই। ইমেইলের মাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন রয়টার্সকে, এরপর এটা পৃথিবীর বিভিন্ন দেশে প্রকাশিত হয়েছে। তো সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা ইদানিং সময় যে একটা ডায়লগ দিচ্ছে যে আপা ফিরবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। আবার যে সকল নেতাকর্মীরা মোটামুটি বিভিন্ন জায়গায় পলাতক অবস্থায় আছে, মামলা হামলার শিকার হয়েছে, তাদের ভিতরে একটা মনোবল কাজ করতেছিল এতদিন যে শেখ হাসিনা আসবেন, কারণ তিনি বলছিলেন যে তিনি সীমান্তের আশেপাশে কোথাও আছেন, টুস করে ঢুকে পড়বেন। তো সেখান থেকে দীর্ঘদিন যাবত অনেকের মধ্যে যে ভয়টা ছিল, এই ভয়টা একদিকে তিনি দূর করে দিলেন। আর এই দূরটা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য বিশাল একটা দুঃসংবাদ হিসেবে আমি মনে করছি। যদি এটা তার রাজনৈতিক কৌশল না হয়ে থাকে, এক ধরনের কিন্তু এতিম হয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা। এখন এটার ইফেক্ট আগামী দিনে কি পড়ে সেটা বোঝা যাবে। শেখ হাসিনাকে আসলে বাংলাদেশে আসবেন। এবার আসুন এই বক্তব্য। প্রথমত, সরকার কি ফিরাই আনবে? ডক্টর ইউনূস সরকার আনবে না। আমি আজকের এই ভিডিও না, আগের অনেক ভিডিওতে বলছি যে ডক্টর ইউনূস তিনি তার ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনার বাংলাদেশে আইনা এই দেশে যা ঘটবে এটা সামাল দেওয়ার মতন ন্যূনতম শক্তিও ওনার নাই, বরং অনেকে স্ট্রোক করে এখানে হয়তো হাসপাতাল ভর্তি হবে। সো এই মহা কেয়ামত নিজেরা বরণ করবে না। দ্বিতীয়ত, যারা ক্ষমতায় আসবেন তারা কি শেখ হাসিনার ফিরাই আনবেন? এটাও একটা রিস্কি ইস্যু, যে দেশকে ওই মুহূর্তে একা একা যে থাকার খাওয়ার যে মজাটা এটা নষ্ট হয়ে যাবে। সো আমার মনে হয় না যে এই ধরনের সিদ্ধান্ত পরবর্তী কোনো সরকার আসলে নিবে আর রিস্ক হিসাবে আনবে। আবার আনতেও পারে, যেহেতু বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগ জেল খাটাইছে, এটা একটা ঝাল তো বিএনপির মনে আছে, কিন্তু সুযোগটা হবে কিনা, ভারত তো ফেরত দিবেই না। রয়টার্সে দেওয়া সাক্ষাৎকারের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল, প্রশ্ন ছিল যে রয়টার্সের প্রশ্ন যে দেশে ফিরবেন কিনা বা আপনি কবে ফিরবেন। এই জায়গাটাতে তিনি খুব একটা আওয়ামী লীগের নেতাকর্মীর জন্য দুঃসংবাদ দিয়েছেন, যে তিনি বলছেন যে তার দলকে বাদ দিয়ে, মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে, তাহলে কি নির্বাচন হচ্ছেই, আওয়ামী লীগ নির্বাচনে যাচ্ছে না বা যেতে পারবে না। তো তাতে যে সরকারই আসুক না কেন, এখন বিএনপি আসুক, জামাত আসুক, যারাই আসুক, তাদের সময়ে তিনি দেশে ফিরবেন না। আপনি তাহলে একটা সরকার 5 বছর মেয়াদী ক্ষমতায় থাকে, এরপরে আবার ধরেন কোনো কারণে জামাত পাস করলো, এবার বিএনপি পাস করলো, অথবা এবার বিএনপি পাস করলো, পরে আবার জামাত পাস করলো, তার মানে তো শেখ হাসিনা বাংলাদেশে আসবেন না। এখন ওনার বয়স হয়ে গেছে প্রায় 78, আগামী 5-7 বছর গেলে ওনার বয়স এমনি হয়ে যাবে 85+। এমনকি তিনি বলছেন যে তো এই সময় তিনি কি করবেন, ওনার বক্তব্য, আওয়ামী লীগকে বাদ দিয়ে যতবারই নির্বাচন হবে, যেই নির্বাচন হবে সেই নির্বাচনে পাশ করে যেই সরকারি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসুক, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না, তিনি ভারতেই অবস্থান করবেন। তার এমন বক্তব্য শুনে ইতিমধ্যেই কেউ কেউ ভিন্ন রকম বলছে যে এটা তার একটা পলিটিক্যাল স্ট্যান্ড, যে উনি আসলে এটা হচ্ছে কি সরকারকে বা যারা আগামীতে ক্ষমতা দেবে তাদেরকে একটা বার্তা ক্রিয়েট করছেন, তিনি আসলে চলে আসবেন। এখন বিষয়টা তো এরকম না যে এক বাড়ি থেকে আরেক বাড়িতে গেলাম, উনি যেদিক দিয়ে ঢুকেন সীমান্ত দিয়ে এরকম ভাবে ঢুকবেন আমি জানি না, তবে তিনি যথেষ্ট দুর্দান্ত, ওনার দ্বারা সবকিছু কিন্তু সম্ভব। সীমান্ত দিয়ে যদি হঠাৎ করে ঢুকা যায় তখন হচ্ছে বিষয়টা একরকম। এছাড়া লিগেল ওয়েতে তিনি এয়ারপোর্ট থেকে আসবেন, ওনাকে বহন করে আনবে, এটা কিন্তু একটা সাংঘর্ষিক ইস্যু, ভিসা ইস্যু আছে, ওনার কিন্তু এখন পাসপোর্ট নাই, ট্রাভেল পাসে তিনি ভারতে অবস্থান করছেন। তো সবকিছু মিলিয়ে উনি যে বক্তব্য দিয়েছেন আমার কাছে মনে হয় এটাই সঠিক, যে আমি আর আগেও বলছি যে আগামী 5-7 বছর শেখ হাসিনা বাংলাদেশে আসবেন না। রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলো তিনি আসবেন না, কারণ
জামাতকে নিষিদ্ধ করেছেন, জামাতের একটা ঝাল আছে, অনেকের ফাঁসি টাসি হয়েছে 71 ইস্যুতে বা বিভিন্ন ইস্যুতে, আর বিএনপি বেগম খালেদা জিয়া ওনাকে জেল খাটাইছেন, এমনকি বিভিন্ন সময় এটা নিয়েও বলছেন বেশি কথা বললে আবার ওনাকে জেলে ঢুকাই দিবে, ঘরে থাকা যে সুযোগ দিচ্ছে বন্ধ করে দিবে। এই কথাগুলো তো দলিল হিসাবে এখন রয়ে গেছে। সো কোথাও না কোথাও বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে শেখ হাসিনাকে একবার হলো জেলের ভাত খাওয়াইতে। এটা কিন্তু ভুল না, অন্তর এটা প্রত্যেকটা বিএনপি নেতাকর্মীর একটা হয়তো বা চাওয়া যে এইটা হোক, অন্তত মানুষ দেখুক। তো এরকম পারসেপশন ওনার মাথায় কাজ করে না, 100% কাজ করে। সেই কারণে তিনি দেশে ফিরছেন না। সুতরাং আওয়ামী লীগ কখনো নিষেধাজ্ঞার বাহিরে গিয়া নির্বাচনে আসলে তখন হয়তো তিনি দেশে ফিরবেন। সেটা দর্শক, বলছিলাম রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হওয়া এবং রয়টার্সকে উদ্ধৃত করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে অলরেডি সাক্ষাৎকারটা প্রকাশ হতে শুরু করেছে। বিবিসি বাংলা এটা নিয়ে ব্যাপক মানে নিউজ করেছে, একাধিক নিউজ করেছে বিবিসি বাংলা, এবং বাংলাদেশের অনেক গণমাধ্যমও রয়টার্সকে উদ্ধৃত করে এই খবরটা দিচ্ছে। এই খবরটা যখন দিচ্ছে তখন সরকারের মধ্যে এক ধরনের মানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে। কারণ শেখ হাসিনা কোনোভাবে যদি প্রাসঙ্গিকতা পেয়ে যান, শেখ হাসিনা যদি স্বাভাবিক জীবনে প্রাসঙ্গিক হয়ে ওঠেন, তাহলে সেটা সরকারের জন্য খুবই একটা বিব্রতকর ব্যাপার, বিপজ্জনক একটা সিগন্যাল যেভাবে মনে করা হয় সেরকমই ব্যাপার, এবং তার কথাতে সেরকমটাই মনে হয়েছে। তার মন্তব্য নিয়ে বিবিসি বাংলা যে রিপোর্টটা করেছে সেই রিপোর্টের ফটোকার্ডটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে ইন্টারভিউ যারা করেছেন তারা যেন কনটেক্সট ভুলে না যান। অর্থাৎ মানে এক ধরনের রয়টার্সকেও এক ধরনের চোখ রাঙানির ব্যাপার কিংবা এক ধরনের শাসানোর ব্যাপার আমরা দেখছি, যেটা একজন বরেণ্য সাংবাদিক হিসেবে কতটা উচিত কতটা অনুচিত সেই লেখালেখিও সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে। কারণ তিনি নিজে এএফপিতে দীর্ঘ সময় কাজ করেছেন, তিনি জানেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কোনো দেশের সরকারের চোখ রাঙানি কিংবা সরকারের মানে সিদ্ধান্ত মানে কিংবা অন্য কোনো কিছুই আসলে তারা মানে আমলে নেয় না। তারা তাদের মতো করে কাজ করে, তারা মনে করে যে এটা করা উচিত সেটা করে। আর তার চাইতেও বড় কথা হচ্ছে যে যেহেতু এখন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ দল নয়, আওয়ামী লীগের কার্যক্রমের উপরে সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কার্যক্রম আওয়ামী লীগের সভানেত্রী, তার বিরুদ্ধে অভিযোগ আছে, অভিযোগের বিচার হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেগুলো নিয়েও তো আন্তর্জাতিক গণমাধ্যমে একাধিক খবর হচ্ছে, বারবার খবর হচ্ছে। রয়টার্স হয়তো মনে করেছে যে এই মুহূর্তে শেখ হাসিনা কি ভাবছেন এরকম বিষয় নিয়ে সেই ব্যাপারটা প্রকাশ করা উচিত, এবং তারা মনে করেছে যে এটা একটা হট কেক, এটা একটা হট সাবজেক্ট। যেমন বাংলাদেশের সাংবাদিক, প্রবাসী সাংবাদিক খালিদ মহিউদ্দিন, তিনি বলেছেন যে এটা এতই মানে উপরের ব্যাপার, এতই গুরুত্বপূর্ণ, এতই উপরের ব্যাপার যে তিনি যদি সাক্ষাৎকার আমাকে দিতে চান তাহলে আমি অবশ্যই নেব। সেই ক্ষেত্রে আমি আইনের তোয়াক্কা করব না, আজীবন আইনের বিরুদ্ধে কোনো কাজ করিনি, কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা যেহেতু উচ্চ মার্গীয় ব্যাপার, সেহেতু এই ক্ষেত্রে আমি আইনের তোয়াক্কা করব না, আমার যদি জেলও হয়ে যায় তাও আমি তার সাক্ষাৎকার নেব। সেই কথা বলে ব্যাপারটা তিনি সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করেছেন যে সাংবাদিকের দৃষ্টিকোণটা কেমন হওয়া উচিত। যদিও বাংলাদেশের মানুষ আমরা ইদানিং কেন যেন সাংবাদিকতাকে এক ধরনের অ্যাক্টিভিজম হিসেবেই ভেবে নিই। যেমন এই লেখালেখিও হচ্ছে যে সাংবাদিকতা মানে ব্যাপারটা এরকম যে আপনাকে একটা পক্ষের হয়ে কাজ করতে হবে, একটা পক্ষের হয়ে কথা বলতে হবে, হয় আপনি আওয়ামী লীগ, না হলে বিএনপি, না হলে আপনি প্রফেসর ইউনূস, না হলে আপনি এনসিপি, যে কোনো একটা পক্ষের হয়ে কাজ করতে হবে। মানে সাংবাদিকতা মানে হচ্ছে নিরপেক্ষ জায়গা নয়। যেহেতু সরকার সহ বিভিন্ন পক্ষ শেখ হাসিনার ব্যাপারে, শেখ হাসিনার বিপক্ষে, তাই সবাইকে শেখ হাসিনার মানে সব গণমাধ্যমকে, সব সাংবাদিককে শেখ হাসিনার বিপক্ষেই মানে তাদের কণ্ঠস্বর উচ্চকিত করতে হবে, এরকম ধারণা মানে আমাদের দেশের মানুষের মধ্যে, আমাদের মধ্যে রয়েছে। আমাদের মধ্যে আরও একটা ধারণা রয়েছে যে সাংবাদিকরা যে বিট করেন, অর্থাৎ কেউ আওয়ামী লীগ বিট করেন সে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট হয়ে যায়, কেউ বিএনপির বিট করেন বিএনপির অ্যাক্টিভিস্ট হয়ে যায়। এই যে বাংলাদেশের সাংবাদিকতার মান কমে যাওয়ার অন্যতম বড় কারণ হচ্ছে সাংবাদিকদের পক্ষে অবস্থান নেওয়ার এই ঘটনাগুলো। কিন্তু রয়টার্সের মতো সংবাদ মাধ্যম তো কারো পক্ষে বিপক্ষে অবস্থান নেবে না। তারা তাদের সংবাদের গুরুত্ব অনুযায়ী কোনটা সংবাদ হতে পারে, কোন প্রেক্ষাপটে সংবাদ হতে পারে সেটা তারা প্রকাশ করবে। যদি তাই না হতো তাহলে আমরা মানে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষিত বিন লাদেন সম্পর্কে সারা বিশ্বের সমস্ত গণমাধ্যমে এত খবর তিনি বেঁচে থাকা অবস্থাতেই পেতাম না। এটাই তো বাস্তবতা। সংবাদ মাধ্যম যেটাকে সংবাদ মনে করবে সেটা করবে। কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি তিনি বলছেন যে ইন্টারভিউ যারা করছেন তারা যেন কনটেক্সট ভুলে না যান। অর্থাৎ তিনি রয়টার্সকে একটু সাবধানী করে দিচ্ছেন যে তারা যেন শেখ হাসিনা যে কর্মকাণ্ড করেছেন সেগুলো যেন ভুলে না যান, সেগুলো ভুলে গিয়ে মানে স্বাভাবিকরণ যেন করে না ফেলেন। তিনি তার মতো করে বলেছেন। কিন্তু তিনি কি বললেন একটু চলুন বুঝে দেখি। বিবিসি কি বলছে? বিবিসি বলছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন এটা প্রতিষ্ঠিত যে 21 শতাব্দীতে ওনার অর্থাৎ শেখ হাসিনার চেয়ে বড় খুনি বা মানবাধিকার লঙ্ঘন এত ভয়ানকভাবে আর কেউ করেনি। তিনি 21 শতাব্দীর সব থেকে ভয়ানক মানে চরিত্র, ভয়ানক খুনি হিসেবে শেখ হাসিনাকে দেখতে চান। তার মতকে অবশ্যই ওয়েলকাম করা উচিত, কারণ প্রত্যেকের মতকেই আপনাকে সম্মান জানাতে হবে, এটাই নিরপেক্ষতা। তিনি বলছেন যে যারা ইন্টারভিউ করেছেন, মানে শেখ হাসিনার ইন্টারভিউ করেছেন, এই কনটেক্সট যেন কেউ ভুলে না যান,
যেই দাবি উনি করেন তা যেন আনকন্টেস্ট বা বিনা প্রশ্নে ছেড়ে দেয়া না হয়। রয়টার্সের শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে ঢাকায় এক সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এটা বলেন। অর্থাৎ তিনি যেটা মূলত আমি যেটা বুঝেছি তার ভাষাটা সেটা হচ্ছে যে তিনি বলতে চেয়েছেন যে তাকে একটা প্রশ্ন করা হয়েছে, সাক্ষাৎকারটা যেহেতু ইমেলের মাধ্যমে করা হয়েছে, তিনি একটা প্রশ্নের উত্তর দিয়েছেন, সেই প্রশ্নের পাল্টা একটা প্রশ্ন করা উচিত ছিল যে আপনি এটাকে বলছেন এটা, কিন্তু আসলে তো এরকমটা ঘটেছে, আনকন্টেস্ট তাকে ছেড়ে দেওয়া যেন না হয়, অর্থাৎ পাল্টা প্রশ্ন করা হয়নি। এই ক্ষেত্রেই বোধহয় তিনি আপত্তিটা করছেন যে তাকে প্রশ্নবাণে বিদ্ধ করা উচিত ছিল। সেটা তার দৃষ্টিভঙ্গি, তিনি বলতেই পারেন। যদি লাইভ সাক্ষাৎকার হতো, ফেস টু ফেস সাক্ষাৎকার হতো, তাহলে হয়তো উত্তরের পাল্টা প্রশ্ন আবার তৈরি হতো, সেই ক্ষেত্রে পাল্টা প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকতো। এটা একটা গুড জার্নালিজম, সেটা সাংবাদিক হিসেবে তিনি বলতেই পারেন। তারপরে তিনি কি বললেন? তিনি বললেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা নিয়ে কথা বলবে, তিনি এটা নিয়ে কথা বলবেন না। কথা বলার পরেও আবার বলছেন যে তিনি এটা নিয়ে কথা বলবেন না, এটা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কথা বলবে। ভালো কথা। তিনি বলছেন যে এটা প্রতিষ্ঠিত যে একবিংশ শতাব্দীতে ওনার চেয়ে বড় খুনি বা মানবাধিকার লঙ্ঘনে এত ভয়ানকভাবে আর কেউ করেননি। এটা ইউএন এর রিপোর্টে স্পষ্টভাবে এসেছে, পরে আল জাজিরার প্রোগ্রামে এসেছে, বিবিসিতেও আসছে, স্পষ্ট শোনা যাচ্ছে যে উনি খুন করার নির্দেশ দিচ্ছেন। মিস্টার আলম যুক্তরাজ্যের একটি ল ফার্মের আন্তর্জাতিক অপরাধ আদালতে আওয়ামী লীগের সাথে জড়িতদের হত্যা ও কারাদণ্ডের মতো মানবাধিকার বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলা, অর্থাৎ যে মামলা গতকালকেই আন্তর্জাতিক আদালতে আওয়ামী লীগ করেছে ডাউটি স্ট্রিটের মাধ্যমে, যুক্তরাজ্য ভিত্তিক আইন সংস্থা, সেই ব্যাপারে তিনি বলেছেন সেখানে তিনি যে ভয়ানক রকম মানবাধিকার লঙ্ঘন করেছেন তার কোনো উল্লেখ দেখিনি। এটা খুবই দুঃখজনক। অর্থাৎ তিনি যে মামলা করেছেন সেই মামলায় শেখ হাসিনা কি কর্মকাণ্ড করেছেন সেগুলোও উল্লেখ থাকা উচিত ছিল। এটা একটু বেশি চাওয়া। শেখ হাসিনা মামলা করছেন, সেটা তো তার পক্ষে যেটা যেভাবে যায় মামলার ব্যাপারগুলো, সেটা তো তার মতো করেই তিনি সাজাবেন। এটা তো তার এটা এখানে তাকে মানে কি বলে যে পরামর্শ দিয়ে লাভ নেই যে সেইটার মধ্যে তিনি যা যা করেছেন সেগুলো উল্লেখ করতে হবে। এগুলো গ্রহণযোগ্য কথা নয়। তিনি হয়তো আবেগের বশবর্তী হয়ে এটা বলেছেন। যেমন শেখ হাসিনার বিরুদ্ধে সরকার যখন মামলা করেছে তখন কি সরকার এগুলো উল্লেখ করেছে যে শেখ হাসিনার মানে এই যে আন্দোলন, যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে শেখ হাসিনার কিছু কর্মী মারা গেছে, সেগুলোরও বিচার করতে হবে, কিংবা পুলিশেরও কিছু সদস্য মারা গেছে, সেগুলোরও বিচার করতে হবে, সেগুলোকে উল্লেখ করা হয়েছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেখানে উল্লেখ করা হয়নি। এটাই বাস্তবতা যে কেউ যখন মামলা করে তখন সেই মামলাটা তার পক্ষে কিভাবে আসবে সেইভাবেই তিনি সাজান এবং প্রতিপক্ষকে দোষারোপ করে এই মামলাটা সাজান। এটা চিরন্তন নিয়ম। এখানে যুক্তি দেওয়াটা অযথা একটা বালখিল্য করা বলেই মনে হয়। তিনি বলছেন যে আমরা দেখেছি আওয়ামী লীগ ক্লেম করেছে 400 জন মারা গেছে, এটা আনকন্টেস্টেড দেওয়া হচ্ছে বলেছেন। অর্থাৎ 400 জন মারা গেছে, আওয়ামী লীগ যে আন্তর্জাতিক আদালতে যে মামলা করেছে সেখানে আওয়ামী লীগের 400 জন মারা গেছে এই অভিযোগ করেছে, সেটাও আনকন্টেস্টেড ছেড়ে দেওয়া হয়েছে। তো সেখানে কন্টেস্ট কে করবে? তারা তো মামলা করেছে, আদালত দেখবে, তদন্ত করে আদালত দেখবে যে এটা সত্য কি মিথ্যা, আদালত বিবেচনা করবে। এখানে বিবিসি বলছে যে প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের ল ফার্ম ডাউটি স্ট্রিট এই বিষয়কে একটি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে করেছে বলে ডাউটি স্ট্রিট চেম্বার থেকে তাদের ওয়েবসাইটে জানানো হয়েছে গতকালকে। শফিকুল আলম বলেন, আমাদের টাকা চুরি করে পুরো ইউকের সবচেয়ে দামি ল ফার্ম হায়ার করে এ ধরনের কাজ তারা করছে, অভিযোগ করছে, আমাদের চুরি করা টাকাই করছে, আর এটাকে কেউ প্রমোট করছে। অর্থাৎ এটাকে কেউ প্রমোট করছে, এটাও তিনি বলছেন। কেউ যদি প্রমোট করে থাকে তাহলে সেটা ভালো হচ্ছে না, অবশ্যই ভালো হচ্ছে না, প্রমোট করা উচিত নয়। কারোরই কোনো খারাপ কাজ প্রমোট করা উচিত নয়। যদি সেই ডাউটি স্ট্রিটের এই মামলাটা যদি খারাপ কাজ হয় তাহলে প্রমোট করা উচিত নয়। সরকারেরও যে খারাপ কাজগুলো কিংবা সমালোচনার কাজগুলো আমরা দেখছি সেগুলোকেও প্রমোট করা উচিত নয়। এবং সরকারও যে কাজগুলো করছে সেই কাজগুলোর মধ্যে যদি মানে আনএথিক্যাল কিংবা খারাপ কিংবা সমালোচনাযোগ্য কোনো কাজ করে থাকে সেই ক্ষেত্রে প্রেস সেক্রেটারি নিজে থেকেই কিছু বিষয় তিনি বলবেন কিংবা বলা উচিত বলে মনে হয়, যেন নিরপেক্ষতা থাকে, তাদের ভুলগুলোও তারা উল্লেখ করবে, সেগুলোও যেন আনকন্টেস্টেড পার পেয়ে না যায়। এই ব্যাপারগুলো সবার ক্ষেত্রেই আমার মনে হয় যে প্রযোজ্য হওয়া উচিত। যাই হোক, এই যে মামলা ব্যাপারে তিনি তার মতামত পোষণ করলেন। সেটা মতামত পোষণ করতে গিয়ে যেভাবে বিবিসি শিরোনাম করেছে, সেই শিরোনাম মানে ইন্টারভিউ যারা করেছেন তারা যেন কন্টেস্ট ভুলে না যান, এটা বলে রয়টার্সকে এক ধরনের হুমকি দেওয়া হলো কিনা কিংবা রয়টার্সকে এক ধরনের সাংবাদিকতা শেখানো হলো কিনা সেই প্রশ্ন আসতে পারে। যদিও তার ভেতরের কথাতে গিয়ে বোঝা গেল যে তিনি মূলত এটা বলতে চেয়েছেন যে তার উত্তরের পরিপ্রেক্ষিতে পাল্টা প্রশ্ন এখানে ছিল না। এটা এক ধরনের তিনি মানে কি বলবো যে বেনিফিট অফ ডাউট পেয়েছেন। বেনিফিট অফ ডাউট তার পাওয়া উচিত হয়নি, এটাই মূলত তিনি বোঝাতে চেয়েছেন। তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন? তিনি বলেছেন যে উনি এই ফরমায়েশি নির্বাচন করবেন না এভাবে, এবং উনি এও বলে দিয়েছেন যে আওয়ামী লীগের ভোট অন্য কোন দলে যাবে না। এটা ওনার নির্দেশনা আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন যে আওয়ামী লীগের ভোট অন্য কোন দলে যাবে না, এবং আওয়ামী লীগকে ছাড়া কোন ইলেকশন হতে পারবে না বা হতে দেওয়া হবে না। উনি দ্ব্যর্থহীন ভাষায় আমাদের সকলকে সেই কথাটাই বলে দিয়েছেন। তবে গতকাল একটা ভিডিও করেছিলাম, আপনারা দেখেছেন যে আমি একটা ভিডিও থাম্বনেলটা ছিল যে খালেদ তুইকে। আপনার মনে পড়ে গত 2 দিন এই খালেদ মহিউদ্দিনকে নিয়ে বট বাহিনী সহ
সকলে ফেসবুকে বিভিন্ন ভাবে ওনার পোস্ট দিচ্ছিলেন যে খালেদ বলেছে যে শেখ হাসিনা চাইলে উনি একটা শেখ হাসিনা ইন্টারভিউ করতে হয়। আবার আরেক জায়গায় ইউনিভার্সিটির সাংবাদিক ইউনিয়ন একটা প্রোগ্রামে বলেছেন যে শেখ হাসিনার মতন লোকের ভিডিও বার্তা বা ইন্টারভিউ কোনো দেশ করবে না। এবং আজকে যদি আপনারা খেয়াল করেন, এখন থেকে ঠিক 2 ঘন্টা আগে আল জাজিরা একটা নিউজ করেছে, যেটাতে যে শেখ হাসিনার কোনো ইন্টারভিউ বা নিউজ পৃথিবীর কোনো পত্রিকাতে আসবে না, এই ধরনের একটা মনোভাব। আল জাজিরা, ইসলামিক আল জাজিরা, আমি আল জাজিরা ইসলামিক টেররিস্টদের আল জাজিরা। এদের সবার উপরে আসলে মুখে জুতার বাড়ি পড়ে গেল যখন আজকে রয়টার্স আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইন্টারভিউটি প্রচার করলেন, এবং এমন টাইমে প্রকাশ করলেন যখন এই যে বাংলাদেশের বঙ্গ মুসলমান এবং বঙ্গুরা, অশিক্ষিত বঙ্গুরা, ওই চারস খালেদ মহিউদ্দিন বলছিলেন যে শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার মতন কোন সাংবাদিক এখন পৃথিবীতে নেই। তো এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, এবং খালেদ মহিউদ্দিন তোরও জিজ্ঞেস করি, যে রয়টার্স কি তোর চেয়ে কম শক্তিশালী? তুই তো এই খালেদ মহিউদ্দিন, তুই নিজে আওয়ামী লীগ বিরোধী, শেখ মুজিব বিরোধী, স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধীদের পক্ষে হয়ে তুই কিছু বট বাহিনী নিয়ে 2, 3, 4 মিলিয়ন বা 10 মিলিয়ন লোকের মধ্যে তুই একটা হই হই রই তুলছিলি। তোর বাবা ছিল পিনাকি, ইলিয়াস, এরা এখন কোথায়? ভিউ ব্যবসা কমে গেছে, তাই তোরা এখন শেখ হাসিনার ইন্টারভিউ চাচ্ছিলি না? তো শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোদের মতন বটদেরকে ইন্টারভিউ দেওয়ার মতন ইন্টারেস্ট ওনার নেই। তাই উনি দিয়েছেন পৃথিবীর বিশ্বখ্যাত রয়টার্সকে, যাদের নিউজ বা যাদের এখান থেকে নিউজ কালেক্ট করে অন্য পত্রিকা ছাপায়, সেই রয়টার্সের মাধ্যমে উনি ওনার বক্তব্য হাজির করেছেন। এরপর হয়তো গার্ডিয়ান আসবে, এরপর আনন্দবাজার আসবে, হিন্দুস্তান টাইমস আসবে, টাইমস অফ ইন্ডিয়া আসবে, এরপরে CNN, BBC ওরা এখন এমনি প্রচার করবে, এমনি এখন দৌড়াবে, যখন ওরা বুঝতে পেরেছে যে শেখ হাসিনা তো আরে কোথাও না কোথাও তো উনি বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, এবার দেখ লাইন পড়ে যাবে। প্রতিদিন, আজকে থেকে প্রতিদিন দেখবি যে কোনো না কোনো টিভি চ্যানেল, কোনো না কোনো পত্রিকা ছাপতে থাকবে। ওটা তোদের বাংলাদেশে না, বা তোর মতো খালেদ মহিউদ্দিনের ইউটিউব চ্যানেলে না। আমি গতকালকে বলেছিলাম যে শেখ হাসিনার এখনো সেই দুর্দিন আসে নাই যে খালেদ মহিউদ্দিনের মতো একজন ইউটিউবারের কাছে উনি ইন্টারভিউ দিতে হবে। তুই কে বেটা যে তোর কাছে আমার শেখ হাসিনা ইন্টারভিউ দিবে? আর তোর কাছে তো আমি রাশেদ হায়দার, আমি নিজেও তোর কাছে ইন্টারভিউ দিব না। তুই কে যে তোর কাছে ইন্টারভিউ দিতে হবে? এবং আওয়ামী লীগের কোনো নেতা কর্মীও তোর কাছে ইন্টারভিউ দিবে না, তুই এটা মনে রাখ। এবং ওই যে একটা ভাইব তুলেছিলি না যে সাদ্দামকে তোরা আনতে চেয়েছিলি, কিন্তু ইয়েদের কারণে, কি বলে এটা, এনসিপির কারণে ভয়ে তুই আনসনি, ওইটাও ছিল তোর মিথ্যা। কারণ তুই যেদিন সাদ্দামকে অফার করেছিলি সেদিন সাদ্দাম নিজেই বলেছিল যে তোর মতন কুলাঙ্গারের টিভি ইউটিউব চ্যানেলে সে ভিডিও বার্তা দেবে না, এটা সাদ্দাম নিজে বলেছিল তোকে। আর তুই সেটাকে কি করেছিস? নাটক বানিয়ে বলেছিস যে এনসিপি বা অমুক অমুকেরা মামলা করবে, এই জন্য না। তোর মুখে এখন জুতার বাড়ি পড়বে। তো বাংলাদেশের আপামর জনসাধারণ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী পরিবারের যারা আছেন, তাদের জন্য আজকে ডিরেক্ট বার্তা দিলেন রয়টার্স এর মাধ্যমে শেখ হাসিনা, যে উনি এই নির্বাচনে যাবেন না। এই নির্বাচন বাংলাদেশের মাটিতে, এই ধরনের ফরমেশন নির্বাচন, ইউনুসের অধীনে কোনো নির্বাচন হইতে দেওয়া হবে না, এটা উনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, যেটা এখন আপনারা সবাই দেখছেন। সুতরাং শেখ হাসিনার নির্দেশনা এসে গেছে, সেই দিকেই থাকুন। গত 2-3 দিন ধরেই বাংলাদেশের একজন সাংবাদিক, যিনি বর্তমানে নিউ ইয়র্কে কাজ করছেন, খালিদ মহিউদ্দিন, তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার নেবেন যদি শেখ হাসিনা দিতে আগ্রহী হন, এরকম একটা কথা বলে বেশ আলোচনার ঝড় তুলেছেন, এবং যতটুকু না আলোচিত হয়েছেন তার চেয়ে অনেক বেশি সমালোচিত হয়েছেন, এবং অনেকেই তার এই উদ্ধত্ত দেখে একটু অবাকই হয়েছেন যে শেখ হাসিনার এতই আকাল পড়েছে যে খালিদ মহিউদ্দিনকে সাক্ষাৎকার দিতে হবে, এবং খালিদ মহিউদ্দিন গ্রেপ্তার হবার ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি এই সাক্ষাৎকার নেবেন। কোত্থেকে গ্রেপ্তার হওয়ার এই ঝুঁকি তিনি পেলেন তাও আমরা জানি না। যাই হোক, নিজেকে তিনি হয়তো, আমি সাংবাদিকতার মানুষ নই, কি জানি হিরো বানাতে গিয়েছিলেন, হিরো না জিরো হয়েছেন। যাই হোক, এটা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। আমাকে বাংলাদেশ থেকে অনেক প্রথিতযশা সাংবাদিক, সংবাদকর্মী ইনবক্সে জানিয়েছেন যে তারাও এই উদ্ধতাটা পছন্দ করেনি। যাই হোক, তখনই আমি জেনেছিলাম যে দীর্ঘ নীরবতার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে সাক্ষাৎকার প্রদান করবেন। তো এই যে আমি শুনেছি পরশুদিন এবং আজকেই দুটো বিখ্যাত সংবাদ মাধ্যম, একটা হলো যে রয়টার্স আর একটা হলো ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেন্ডেন্ট, দুটো পত্রিকায় নেত্রী শেখ হাসিনার 2টি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। 2টি সাক্ষাৎকারই ইমেলের মাধ্যমে তিনি প্রদান করেছেন, এবং অনেক প্রশ্ন, অনেক কিছুই আমরা এই সাক্ষাৎকারগুলো খুব বড় না, ছোট সাক্ষাৎকার আমরা পেয়েছি। তিনি প্রথমেই বলেছেন যে গত বছরের জুলাই আগস্টের যে তথাকথিত আন্দোলন, যেটাকে আমরা বলি জঙ্গি এবং সামরিক অভ্যুত্থান, সেই জঙ্গি এবং সামরিক অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন তিনি কাউকে হত্যার কোনো নির্দেশ দেননি, এবং যে জাতিসংঘের রিপোর্টে যে 1400 হত্যাকাণ্ড হয়েছে বলা হচ্ছে, সেটিকেও তিনি নাকচ করে দিয়েছেন যে এই সংখ্যাটি তারা কোথায় পেল। এবং তিনি বলেছেন যে তিনি প্রতিটি হত্যাকাণ্ডের জন্য জাতি হিসেবে শোক প্রকাশ করেছেন, এবং এই শোক প্রকাশটা চলমান থাকবে। এবং তিনি মাঠ পর্যায়ে হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর
যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতিতে গুলি হয়েছে। আমি দুটো সাক্ষাৎকারের লিঙ্কই ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবং তিনি বলেছেন যে তার সরকার এই প্রতিটি হত্যাকাণ্ড তদন্তের জন্য একটি কমিশন গঠন করে দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে এই অবৈধ ইউনূস সরকার এসে সেই তদন্ত কমিশন বাতিল করে দিয়েছে। এই বাতিল করাটা কিন্তু এখানেই কেন এইভাবে তদন্ত কমিশন বাতিল করা হলো, কেন প্রতিটা হত্যাকাণ্ড এইভাবে মানে তদন্ত করে দেখা হলো না, এখানে কিন্তু একটা বড় রকমের ফাঁক রয়ে গেছে। এই মৃত্যুগুলো কিভাবে হলো, এটি কি পুলিশের গুলিতে হলো কিনা, এটি আমরা যেটা শুনছি যে তৃতীয় পক্ষ স্নাইপার রাইফেলধারীরা ছিলেন, সেই স্নাইপারদের গুলিতে মারা গেলেন কিনা, এই বিষয়গুলো কিন্তু অমীমাংসিত রয়েছে। এবং এই বিষয়গুলো মীমাংসিত না করেই আমরা জানি যে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ আদালত, যেটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, সেখানে শেখ হাসিনার একটা বিচার চলছে। সেই বিচার সম্পর্কেও শেখ হাসিনা মুখ খুলেছেন। তিনি বলেছেন এটি একটি রাজনৈতিক প্রতিহিংসার নাটক, এটি একটি প্রহসনমূলক বিচার, এবং এই বিচারে তার রাজনৈতিক প্রতিপক্ষই বিচারক হিসেবে আছেন, এই বিচারিক কর্মকাণ্ডে জড়িত আছেন। সুতরাং তিনি অবাক হবেন না যদি এই বিচারের মাধ্যমে তাকে চূড়ান্ত কোনো শাস্তি দেওয়া হয়। তিনি বলেছেন টু গেট রিড অফ মি, মানে আমাকে একদম রিড অফ করে দেওয়ার মতো। এই ট্রাইব্যুনাল নিয়ে তো আমরা জানি একটা হাস্যকর, একটা ক্যাঙ্গারু কোর্ট ট্রায়াল হচ্ছে, একদম আইন কানুনের তোয়াক্কা না করে। যে ট্রাইব্যুনালে আদৌ 1971 সালের ওই যুদ্ধকালীন যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, ওই সংশ্লিষ্ট অপরাধের বাইরে অন্য কোনো বিচার করার সুযোগ নাই, সেখানে গায়ের জোরে 3-4 বার সংশোধনী দিয়ে 4টা অধ্যাদেশ জারি করে তারা এই বিচার কার্য করছে। তো শেখ হাসিনা খুব বলেছেন যে এই বিচার কার্য, এবং এটা সবাই জানে যে এটা কি ধরনের নিম্নমানের এবং প্রতিহিংসামূলক একটা বিচার হচ্ছে। আগামীতে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা, সেখানে তিনি আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে বাংলাদেশে বর্তমানে 12,60,00,000 মতো ভোটার রয়েছে, এবং আমরা জানি যে কয়েক কোটি ভোটারের মধ্যে আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের ভোটার, নৌকায় যারা ভোট দেন। সুতরাং এত পরিমাণ ভোটারকে বাদ দিয়ে যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচনটি একটি প্রহসনের নির্বাচন হবে। এবং আপনারা জানেন যে এর মধ্যে একটা অধ্যাদেশ জারি করে ডক্টর ইউনূসের অবৈধ সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, এবং এরই পরিণতিতে মে মাসে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছেন। এবং এখন যেভাবে আইসিটিতে আমরা শুনছি যে দল হিসেবে হয়তো তারা আওয়ামী লীগের বিচার করে আওয়ামী লীগকে হয়তো দীর্ঘমেয়াদে নিষিদ্ধ করবার একটা চেষ্টা করবেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে খুব স্পষ্ট করে দলীয় সভানেত্রী শেখ হাসিনা জানিয়ে দিয়েছেন যে তারা প্রত্যাশা করেন যে আগামী নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন হবে। যদি ইনক্লুসিভ নির্বাচন না হয়, যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হয়, তাহলে অনেকেই ধারণা করছেন বা একটা আলোচনা আছে যে আওয়ামী লীগের সমর্থকরা সেক্ষেত্রে কাকে ভোট দেবেন। এই ব্যাপারটি খুব ক্লিয়ার করে দিয়েছেন সভানেত্রী শেখ হাসিনা, এবং তিনি বলেছেন তার দলের অনুসারীরা, তাদের দলের ভোটাররা অন্য কাউকে ভোট দেবেন না। সুতরাং এখন যে অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগের মাঠ পর্যায়ে যদি খোঁজ নেন, যে আওয়ামী লীগের ভোটারদের কিন্তু অনেকেই তোয়া শুরু করে দিয়েছে, একদিকে জামাত আর একদিকে বিএনপি, যদি তাদের ভোটটা পাওয়া যায়। কিন্তু আওয়ামী লীগ তার দলগত সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে যে তারা নির্বাচন, যেটা আমার যেটা মনে হয় যে তারা নির্বাচন বর্জন করবে যদি আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ না দেওয়া হয়। এবং আওয়ামী লীগ বিহীন, আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি যে নতুন সরকারটি আসবে, আমার ধারণা যে তাদের জন্য দেশ পরিচালনা খুব সহজ হবে না, এবং সেটা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে যাবে। দেশে ফেরার ব্যাপারে শেখ হাসিনা কিন্তু দেশে ফেরার ব্যাপারে তার আকুলতা এই সাক্ষাৎকারেও জানিয়েছেন। আমি যতদূর জানি তিনি দেশে ফিরে আসতে চান, কিন্তু তিনি খুব ক্লিয়ার করে দিয়েছেন দেশে যদি একটা সাংবিধানিকভাবে নির্বাচিত সরকার থাকে, আইনের শাসন থাকে, তাহলে তিনি ফিরে আসবে। এবং তিনি, আমরা জানি তাকে যারা চিনি, তিনি নির্ভীক, তিনি এইসব মানে তাকে ভয় দেখিয়ে তাকে কোনো কিছু থেকে নিবৃত্ত করা যায় না, জনগণের ন্যায়ের পক্ষে তিনি আছেন। তো এই সাক্ষাৎকারটা তার এই দীর্ঘদিনের নীরবতা ভেঙে পৃথিবীর সামনে তার। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।